অফিসের সহকর্মীদের সুন্দরী বউদের দেখে আমার হিংসে হতো। সেদিন সন্ধ্যায় এক অনুষ্ঠানে যাওয়ার আগে মেজাজ হারিয়ে স্ত্রীকে বলেই ফেললাম, তোমার মতো সাধারণ চেহারার মেয়েকে বিয়ে করে আমার জীবনটা একবারে শেষ হয়ে গেছে, একদম রসকসহীন। তোমাকে সাথে নিয়ে গেলে সবার সামনে আমার প্রেস্টিজ নষ্ট হয়। আমার এই কথা শুনে ও একটু তর্ক করেনি, শুধু হাত থেকে শাড়িটা নামিয়ে রেখে বলল, তুমি একাই যাও, আমি ঘরেই থাকি বাচ্চাদের নিয়ে। পুরো অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে দেখি ও এক কোণে বসে আছে, ছোট ছেলেকে কুলে নিয়ে বসে আছে, আর বড় ছেলেটা 6 বছরের, সে সোফায় শুয়ে আছে। অনুষ্ঠান থেকে আসার সময় বড় মেয়ের জন্য হোটেল থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছি। মেয়েটা তার গায়ের রং পেয়েছে শ্যামলা, তাও সে আমার কাছে ভীষণ প্রিয়। আমি আমার মেয়েকে আমার ছোট ছেলের থেকে বেশি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তার কাছ থেকে বাবা ডাক শুনলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। মেয়েকে কুলে তুলে বিরিয়ানি খাওয়ালাম, ছোট ছেলের জন্য রাখলাম একটু, তার বয়স 2 বছর। কিন্তু আমার স্ত্রীর জন্য কিচ্ছু রাখলাম না। তার এই চেহারা আমার ভালো লাগে না। কেন যে টাকা নিয়ে বিয়ে করতে গেলাম। কিন্তু আমার স্ত্রী আমাকে প্রচুর ভালোবাসে। হাত মুখ ধুয়ে এসে সোফায় বসতেই বড় মেয়েটা আদো আদো গলায় বলে উঠলো, বাবা তুমি এসেছো, আমার জন্য বিরিয়ানি এনেছো? আমি মুস্কি হেসে ওকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ মা, তোমার জন্য তো এনেছি, ওঠো খেয়ে নাও। মেয়েটা আনন্দ নিয়ে খেতে বসলো। কিন্তু আমার স্ত্রী রোকেয়া তখনও ঘরের কোণে বসে ছোট ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। ওর মুখে কোনো টু শব্দ নেই। আমার কথায় হয়তো ওর বুকে খুব লেগেছে, কিন্তু ওর সেই শান্ত চেহারা দেখে আমার উল্টো আরো বিরক্ত লাগছিল। রূপ নাই, সাজগোজের কোনো ঢং নাই, একটা থ্যাবড়া সাধারণ চেহারা নিয়ে সারাদিন ঘরে পড়ে থাকে। অথচ অফিসে আমার স্যার এবং সহকর্মীদের বউদের দেখলে চোখ জুড়িয়ে যায়। ফর্সা ত্বক, সুন্দর জামা কাপড়, কত চটপটে কথা বলা, তাদের পাশে আমার এই স্ত্রী যেন একদম বেমানান। বিয়ের সময় ওর বাবার বাড়ি থেকে বেশ কিছু টাকা আর গহনা দিয়েছিল বলে লোভে পড়ে বিয়েটা করেছিলাম। তখন ভেবেছিলাম টাকা থাকবে সব সময়, কিন্তু এখন বুঝি একটা সুন্দরী বউ পাশে থাকলে পুরুষের সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। খাওয়া শেষ করে মেয়েটা আমার কুলে ঘেঁষে ঘুমিয়ে পড়লো। আমি ওকে বিছানায় শুয়ে দিলাম। রোকেয়া তখনও ছেলেটাকে কুলে নিয়ে চুপচাপ বসে আছে। আমি ঘরে গিয়ে তাকিয়ে দেখলাম রাত প্রায় 11:30। রান্নাঘর সম্পূর্ণ অন্ধকার, চুলাও ধরানো হয়নি বোঝা যাচ্ছে। রাগটা আবার মাথায় চড়ে বসলো। আমি গলার আওয়াজ একটু চড়িয়ে বললাম, কি ব্যাপার, রাতের খাবার কিচ্ছু রান্না করনি? আমি হোটেল থেকে এনেছি ঠিক আছে, কিন্তু তোমার তো নিজস্ব দায়িত্ব বলতে কিছু থাকা দরকার। শুধু কোণে বসে থাকলে তো সংসার চলে না। রোকে আস্তে করে মাথা তুলে আমার দিকে তাকালো। ওর চোখে জল ছিল কিনা অন্ধকারে ঠিক বোঝা গেল না। ও খুব নিচু গলায় বলল, দুপুরে যা ছিল তাতেই হয়ে যেত। তোমার তো অনুষ্ঠান থেকে খেয়ে আসার কথা ছিল, আর বাচ্চাদের কথা ভেবে কিছু রাঁধেনি। বিরিয়ানি তো এনেছই, আমি এনেছি বলে তো বেঁচে গেলে, নইলে তো বাচ্চারাও না খেয়ে ঘুমাতো। আমি বিরক্ত হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। শার্টের বোতাম খুলতে খুলতে আর চোখে রোকেয়ার দিকে তাকালাম। সাধারণ একটা সুতি শাড়ি পরা, চুলগুলো এলোমেলো করে বাঁধা। আর এই সাধহীন সাজগোজবিহীন রূপ দেখে নিজের উপরই রাগ হচ্ছিল। তোমার মতো মেয়েকে কেন যে ঘরে এনেছিলাম, আমি বিড়বিড় করে বললাম। আজ অনুষ্ঠানে সবাই কত সুন্দর সুন্দর বউ নিয়ে এসেছিল, আর আমি বউ নিয়ে গেলে লোকে হাসাহাসি করতো, আমার প্রেস্টিজের 12টা বাজতো। কথাগুলো শুনে রোকে আবারও কোনো প্রতিবাদ করলো না। ও ছেলেটাকে কাঁথা জড়িয়ে বিছানায় শুয়ে দিল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আমার দিকে এলো। আমার ঘড়ি আর মানি ব্যাগটা তুলে নিয়ে ঠিক জায়গায় গুছিয়ে রাখলো। তারপর বলল, তোমার গায়ের জামাটা খুলে দাও, ধুয়ে দেবো। আর কাল সকালে তো অফিসে জলদি যেতে হবে, আমি টিফিন তৈরি করে রাখবো। ওর এই সহজ কথাগুলো আমাকে আরো বেশি অচেনা আর অদ্ভুত শোনালো। কোনো মেজাজ দেখালো না, কোনো গালমন্দ করলো না, উল্টো আমারই খেয়াল রাখছে। কিন্তু আমার মন তাতেও গলল না। মনে হচ্ছিল এই ভালোবাসার যত্ন সবই তো সাধারণ, কিন্তু সুন্দর চেহারা কই? একটা পুরুষের মন ভরাতে গেলে যে রূপের প্রয়োজন তা তো ওর মধ্যে বিন্দু মাত্র নেই। আমি বিছানায় গিয়ে গায়ে লিয়ে দিলাম। রোকেয়া লাইটটা নিভিয়ে দিয়ে ঘরের কোণে ফ্যানের নিচে নিজের জন্য একটা পাতলা কাঁথা পাতলো। ও সবসময় মেঝেতেই শুতে পছন্দ করে, বিশেষ করে যখন আমি রাগ করে থাকি। অন্ধকারে সিলিং এর দিকে তাকিয়ে আমি ভাবতে লাগলাম আমার জীবনের কথা। চাকরি করি, মোটামুটি ভালোই মাইনে পাই, তবে চাকরিটা রোকেয়ার বাবার টাকা দিয়ে নিয়েছিল। কিন্তু বাড়ি ফিরলেই একটা বিষণ্ণতা আমাকে চেপে ধরে। আমার সব সহকর্মীরা বউ নিয়ে উইকেন্ডে ঘুরতে যায়, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আর আমি রোকেয়াকে নিয়ে কোথাও যেতে আমার লজ্জা লাগে। লোকে হয়তো ভাববে আমি টাকার লোভে একটা কালো রূপহীন মেয়েকে বিয়ে করেছি। কথাটা সত্যি হলো শুনতে ভালো লাগে না। হঠাৎ অন্ধকারের মধ্যে রোকেয়ার আস্তে করে শ্বাস ফেলার শব্দ শুনলাম। ও হয়তো ঘুমানোর চেষ্টা করছে, কিংবা চুপচাপ কাঁদছে। আমার মনের কোণে সামান্য অপরাধবোধ উকি মারলেও পরক্ষণে অহংকার আর হিংসা সেটাকে চাপিয়ে দিল। আমার মতো পুরুষের পাশে একটা রূপসী মেয়ে মানায়, এই রোকেয়া নয়। সকাল 8টা বাজে। রোকেয়া যথারীতি খুব ভোরে ঘুম থেকে উঠে সব রান্না বান্না শেষ করে আমার জন্য টিফিন গুছিয়ে রেখেছে। টেবিলে এসে বসতেই ও এক গ্লাস পানি আর একটা প্লেটে নাস্তা এনে সামনে দিল। প্রতিদিনের মতো আজও আমি ওর দিকে চোখ তুলে তাকালাম না।
একদম দায়সারা ভাবে নাস্তা শেষ করে জামাটা গায়ে গলিয়ে নিলাম। আসলে আমার ওর প্রতি একটা রাগ কাজ করে। যখন শরীরে খুব ক্ষুধা থাকে, একটা মেয়েকে কাছে পাওয়ার ইচ্ছা হয়, তখন এই রোকেয়াকে অন্ধকারের মধ্যে কাছে টেনে নিই। কাজ মিটে গেলে আবার আগের মতো দূরে ঠেলে দিই। আমার মেজাজ গরম থাকলেও ও এসে মাঝরাতে মেঝেতেই শুয়ে থাকে। আমি একবারও বলি না যে বিছানায় এসে শোও। ও যেন আমার কাছে শুধু একটা প্রয়োজন, এর বেশি কিছু না। আজ সকালে হঠাৎ মনে হলো আমার এই সংসারের প্রতি বিন্দু মাত্র আকর্ষণ নেই। কেবল দুটি বাচ্চার মুখের দিকে তাকিয়ে টিকে আছি। বিশেষ করে আমার 6 বছরের মেয়েটার দিকে তাকাই। ও যদি না থাকতো, আর ওই 2 বছরের ছেলেটা যদি না থাকতো, আমি হয়তো রোকেয়াকে ছেড়ে এই বাড়ি থেকে কোনদিন উধাও হয়ে যেতাম। দূরে কোথাও গিয়ে একদম নতুন করে জীবনটা শুরু করতাম। কিন্তু মেয়েটার একটা বাবা ডাক শুনলে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। তাই ইচ্ছা থাকলেও কোনোদিন পালিয়ে যেতে পারি না। অফিসে যাওয়ার সময় রোকেয়া হঠাৎ দরজার কাছে এসে খুব সাধারণভাবে বলল, আজকে কিন্তু বাবা আসবে, দুপুরে খাওয়া দাওয়া আমাদের এখানেই করবে। কথাটা শুনে মেজাজটা গরম হয়ে গেল। তবে মুখ ফুটে কিছু বললাম না। 3-4 মাস পরে আমার শ্বশুর মশাই আমাদের বাসায় আসেন। ধনী মানুষ, মেয়ে বলতো ওই একটাই। তাই যখনই আসেন হাত ভর্তি করে দামি দামি ফলমূল, বাচ্চাদের জন্য নানান রকমের পোশাক আর আমার জন্য ব্র্যান্ডের ঘড়ি বা জামা নিয়ে আসেন। কিন্তু আমার সবচেয়ে বড় জ্বালা হলো শ্বশুর বাসায় আসলে আমাকে রোকেয়ার সাথে প্রচুর ভালোবাসার অভিনয় করতে হয়। মুখের মধ্যে হাসি ফুটিয়ে রাখতে হয়, যেন আমি রোকেয়াকে মাথায় করে রেখেছি। না করে উপায় নেই। আজকের এই শহরের বুকে দাঁড়িয়ে যে চাকরিটা আমি করছি, সেটা সম্পূর্ণ আমার শ্বশুরের টাকায় পাওয়া। বিয়েতে পাওয়া টাকা আর ওনার পাচেটে সুপারিশ না পেলে আজ হয়তো আমি গ্রামের কাদা পানিতে পড়ে থাকতাম, না হয় মধ্যপ্রাচ্যের কোনো দেশে গিয়ে প্রবাসে খাটতাম। আমার এই তথাকথিত প্রেস্টিজ পুরোটাই ওনার দায়ে তৈরি। সবচেয়ে অবাক লাগে রোকেয়ার আচরণ দেখে। আমি ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করি, অথচ আজ পর্যন্ত ওর বাবার কাছে আমার নামে একটা ছোট্ট অভিযোগও করেনি। শ্বশুর মশাই যখনই আসেন জিজ্ঞেস করেন, মা সাহেব তোর খেয়াল রাখে তো? রোকেয়া তখন আমার দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ বাবা, তোমার জামাই আমার অনেক খেয়াল রাখে। আজ পর্যন্ত আমার একটা কথার উপর উচ্চস্বরে কথা বলেনি। দিনের পর দিন আমি ওকে অসম্মান করে যাচ্ছি, অবহেলা করছি, তাও নিচু মুখে আমার সব সেবা করে যাচ্ছে। অফিস থেকে দুপুরবেলা ছুটি নিয়ে বাসায় ফিরলাম, কারণ শ্বশুর এসেছেন। আমাকে তো আদর্শ জামাইয়ের রূপ ধারণ করতেই হবে। বাসায় ঢুকে দেখি শ্বশুর মশাই বসে আছেন, কুলে আমার ছোট ছেলেটা, আর রোকেয়া রান্নাঘর থেকে বড় ট্রেতে করে নানান পদের নাস্তা নিয়ে আসছে। আমাকে দেখে শ্বশুর মশাই হেসে উঠলেন, এসো শাহেদ এসো, তোমার কথা জিজ্ঞেস করছিলাম। রোকেয়া বলছিল তুমি নাকি ইদানিং কাজের খুব চাপে আছো। আমি মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে বললাম, হ্যাঁ বাবা, একটু কাজের চাপ যাচ্ছে, তবে আপনি আসবেন শুনে চলে এলাম। কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তুমি তো রোকেয়ার শরীরটার দিকে খেয়াল রাখছো না। মেয়েটা কেমন জানি দিন দিন শুকিয়ে যাচ্ছে। শ্বশুর মশাই কথাটা বলতে আমার বুকের ভেতর কেমন করে উঠলো। আমি রোকেয়ার দিকে তাকালাম, ও নিচু চোখ করে প্লেটগুলো টেবিলে সাজাচ্ছিল। আমি নাটক করার জন্য ওর কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। খুব মায়া দেখিয়ে বললাম, আমি তো কত বলি একটু নিজের যত্ন নাও, খাওয়া দাওয়া করো, কিন্তু ও আমার কথা শুনেই না বাবা। সারাদিন শুধু আপনার নাতি নাতনিকে নিয়ে পড়ে থাকে। আমার হাতের ছোঁয়ায় রোকে একটু কেঁপে উঠলো। ও আমার দিকে তাকালো, কিন্তু ওর চোখে কোনো আলো ছিল না, একদম শান্ত, একজোড়া বিষণ্ণ চোখ। ও খুব আস্তে করে বলল, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে এসো, খাবার বেড়ে দিচ্ছি। দুপুরের খাবার টেবিলে বসে শ্বশুর মশাই নানা পদের মাছ আর মাংসের প্রশংসা করতে লাগলেন। রোকেয়া কিন্তু তোমার পছন্দের ইলিশ মাছটা নিজের পছন্দে দাঁড়িয়ে রান্না করছে সাহেব। ও বলছিল তুমি নাকি কয়েকদিন ধরে ইলিশ খেতে চাইছো। আমি একটা লোকমা মুখে তুলে নিয়ে মনে মনে ভাবলাম, আসলেই তো কাল রাতে কথায় কথায় বলছিলাম রান্না করে কিছু নাই, আর আজও আমার জন্য এতগুলো ব্যবস্থা করেছে। কিন্তু পরক্ষণে আমার ভেতরে সেই অহংকার আর হিংসাটা চাঙ্গা হয়ে উঠলো। সুন্দর চেহারার অভাব কি শুধু ভালোবাসা রান্না দিয়ে মেটানো যায়? অফিসে যখন বস নিজের সুন্দর বউকে নিয়ে গল্প করে, তখন তো রান্না দিয়ে সেই লজ্জা ঢাকা যায় না। মেয়েটা এসে আমার কুলে বসলো। আমি বিরিয়ানির গল্প আর রাতের কথা ভুলে গিয়ে ওকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলাম। রোকেয়া আড়াল থেকে আমাদের দেখছিল। শ্বশুর মশাই রোকেয়ার দিকে তাকিয়ে বলল, মা তুইও বসে পড়, জামাইয়ের পাশে বস, খা। রোকেয়া মাথা নেড়ে বলল, না বাবা তোমরা খাও, আমি পরে খাবো। আমি তখন একটু ঢং করে বললাম, আরে আসো না রোকেয়া, তুমি না বসলে আমরা খাওয়া হয় নাকি? আমার এই অভিনয় দেখে রোকেয়া একটা দীর্ঘশ্বাস ফেললো। ও নিঃশব্দে আমার পাশে এসে বসলো, কিন্তু একটা খাবারও নিজের মুখে তুললো না, কেবল আমাকে আর ওর বাবাকে পরিবেশন করে যেতে লাগলো। বিকেলে শ্বশুর মশাই চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। উনি আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বললেন, শাহেদ এই সামান্য কিছু টাকা রাখো, সামনে বাচ্চাদের স্কুলের ফিস আছে, আর রোকেয়ার জন্য কয়েকটা ভালো শাড়ি কিনে দিও। ও তো নিজের জন্য কিছু কিনতেই চায় না। টাকাটা হাতে নিয়ে আমার লোভী মনটা একটু খুশি হলেও অহংকার আবার মাথায় চেপে বসলো। শ্বশুর চলে যাওয়ার পরে দরজার সিটকিনিটা তুলে দিয়েই আমার মুখের হাসিটা এক মুহূর্তে হাওয়া হয়ে গেল। রোকেয়া তখন ঘর পরিষ্কার করছিল। আমি খামটা পকেটে পুরে সামনে গিয়ে দাঁড়ালাম। ও আমার দিকে তাকাতে আমি খুব ঠান্ডা গলায় বললাম, বাবা
বাবার সামনে খুব ভালো মেয়ে সাজা হচ্ছিল তাই না? দরদ দেখে বললা ইলিশ মাছ রান্না করেছি। এসব নাটক করে আমাকে গলানো যাবে না রোকেয়া। রোকেয়া মাথা নিচু করে রইল। আমি ওর দিকে এক ধাপ এগিয়ে গিয়ে বললাম, টাকার গহনা দিয়ে আমার জীবনটা তো শেষ করেছই, এখন তোমার বাবা এসে আমাকে দয়ার টাকা দিয়ে যায় আর আমি তোমার সাথে ভালো থাকার অভিনয় করি। আমার নিজের উপর ঘৃণা হয় জানো। রোকে আস্তে করে মুখ তুলে আমার দিকে তাকালো। ওর চোখ দুটো জলে থই থই করছিল, কিন্তু এক ফোঁটা জলও গড়িয়ে পড়লো না। ও খুব নিচু আর থমথমে গলায় বলল, আমার বাবা তোমাকে দয়া করতে আসে না, উনি ওনার মেয়েকে ভালোবাসেন বলে আসে। আর আমি অভিনয় করি না, তোমাকে সততার সাথে নিজের স্বামী মানি। কিন্তু তুমি যদি চাও আমি বাবাকে সব সত্য বলে দেই, তুমি যা চাও সেটাই হোক। রোকেয়ার মুখে এই প্রথম এমন একটা কথা শুনে আমি চমকে উঠলাম। ওর শান্ত চোখের দিকে তাকিয়ে হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে তখন গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর ইনশাল্লাহ